সালটা ছিল 1906। সেই সময় জোরদার কদমে চলছিল ভারতবর্ষ স্বাধীনের জন্য লড়াই। সেই সময় ব্রিটিশরা তৈরি করলেন আদি গঙ্গার তীরে আলিপুর সেন্ট্রাল জেল, যেটার উচ্চতা ছিল 21 ফুট। তারপর থেকেই একে একে স্বাধীনতা সংগ্রামীদের ঠিকানা হয়ে উঠেছিল এই আলিপুর সেন্ট্রাল জেল। অনেক বীরেরাই কিন্তু এখানে ফাঁসির দড়িতে ঝুলে পড়েছিলেন, এমনকি অত্যাচার সহ্য না করতে পেরে মৃত্যুবরণও করে নিয়েছিলেন। ওনাদের বলিদানের জন্যই কিন্তু আমরা আজকে স্বাধীনভাবে চারিদিকে ঘোরাফেরা করতে পারছি। ভারতের 75তম স্বাধীনতা দিবসে কিন্তু এই জেল পরিণত হয় মিউজিয়াম আলিপুর জেলে। কয়েদিদের সরিয়ে নিয়ে যাওয়া হয় বারুইপুর নতুন জেল বা প্রেসিডেন্সি জেলে। তো এখানে না গেলে কিন্তু একদমই না, এত কথা জেনে নিলাম, শুনে নিলাম, কিছু কিছু ছবি অংশ দেখেও নিলাম। এবারে কিন্তু আমরা পুরো জেলটা ঘুরে দেখব। তো চলো যাওয়া যাক সেখানে। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো, ভালো আছো। আর আমরাও কিন্তু খুব 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 ভালো আছি। আর মনটা আজকে একটু বেশি ভালো আছে, কেননা আমরা যাচ্ছি এখন ঘুরতে। তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে এই জায়গাটাতে যাব ঘুরতে, কিন্তু সময় আর হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকের কিন্তু আমরা ঠিক করে নিয়েছি যে আলিপুর জেলটা ঘুরতেই হবে আর দেখবো কেমন জায়গাটা। তো চলো তারই এক ঝলক তোমাদেরকে দেখাবো। আর আমরা যাচ্ছি, তোমরা যাবে না সেটা তো হতেই পারে না। তো চলো সঙ্গে করে নিয়ে যাব তোমাদেরকেও। আর আমাদের সাথে কিন্তু আরও অনেকে যাবে, তাদের জন্য আমরা ওয়েট করছি। বাস এসে গেছে আর বাসে উঠে পড়েছি আর বসেও পড়েছি, কিন্তু সবাই ছাড়াছাড়ি বসেছি। কিছু লোক এদিকে, কিছু লোক ওদিকে, কিছু লোক ওখানে। তো এইভাবে বসা হয়েছে। এখন ডিটেলসে তোমাদের কারোর সাথেই আলাপ করাতে পারছি না, বাট বাস থেকে যখন নামবো তখন সবার সাথে আলাপ করাবো। আমরা কিন্তু অনেকে মিলে যাচ্ছি। তো চলো আগে আমরা যেখানে যাবার কথা সেখানে গিয়ে পৌঁছাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। বাস থেকে তো আমরা নেমে পড়েছি, আর কারা কারা যাচ্ছি কি সব কিছু তোমাদের বলে দিচ্ছি। এটা তো দুষ্টু, আর এটা হচ্ছে তোজো দাদাশ্রীয়ের, এটা মৌ। তোমাদের সবাইকে হাই করলো। খুশি আছে, খুশির মা আছে, দুষ্টুর মা আছে, কাকিমা আছে, আমার পিসি আছে, শ্রী আছে, মা আছে, আমার শাশুড়ি আছে, পিকুর মা আছে, আর পিকু আছে। তো আমরা টোটাল কিন্তু শ্রীকে নিয়ে 14 জন যাচ্ছি, একজন দুজন না। হ্যাঁ, তোমরা ঠিকই দেখছো, আলিপুর মিউজিয়াম। অনেক দিন থেকে বলছি যে চলো চলো চলো, কারোর কোনো পাত্তাই ছিল না। তো ফাইনালি আজকের আমরা কিন্তু চলে এসেছি আলিপুর মিউজিয়াম। তো চলো ভেতরে কি কি আছে সেটা তো আমরা দেখবই অবশ্যই, আর তার সাথে তোমাদেরও দেখাবো। তো চলো এখন ভিতরে যাওয়া যাক। কালকের আমাদের ঠিক হয়েছে যে চলো যাই, আর আজকেই আমরা বেরিয়ে পড়েছি। আর আমাদের এতজন মেম্বার হবে সেটা আমরা ভাবতেও পারিনি। এতজন এসে কিন্তু দারুণ 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 মজা করেছি, জাস্ট বলার মতন না। একসাথে সবাই গেলে না খুবই মজা হয়। তো আমরা কিন্তু যে যার খাবার করে এনেছিলাম। এখানে খাবার নিয়ে ঢোকার কোনো অ্যালাউ নেই। তো খাবারটা আমাদের প্রথমে বাইরেই খেতে হবে, তারপরে আমরা ভেতরে ঢুকবো। তো আমরা তো এতক্ষণে ফটো সেলফি সব কিছু নেওয়া হয়ে গেছে, এবারে কিন্তু বসে পড়েছি আমরা খেতে। অনেকে অনেক কিছু এনেছিল, মানে কেউ এনেছে চাউমিন, কেউ পরোটা, কেউ লুচি, কেউ আলুর দম, যে যা পেরেছে নিয়ে এসেছে। ফুলকপি আলুর তরকারি। তো চলো আমরা সবাই একসাথে বসে খাওয়ার সুযোগটা পাইনি, গ্রুপটা আলাদা হয়ে গেছে, কিছুজন এদিকে বসেছে, কিছুজন ওদিকে বসেছে, মাঝখানে কয়েকজন বসে পড়েছে, তার জন্য অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, ম্যানেজ করতে হবে। খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পারিনি, কেননা আমি তখন স্ত্রীকে খাওয়াচ্ছিলাম, আর সবাই খেতে ব্যস্ত ছিল, কেউ ফটো তোলার কথা বলেনি। আর কাকিমা এখন খেয়ে দিয়ে উঠে কিন্তু সাজুগুজু করছে। লাস্ট ফিনিশিং আমার খাবার আছে। কাকিমা এনেছিল চাউমিন, তো চাউমিন আমাকে একটু দিয়েছে, আর লুচি আর আলুর দম আছে। তো এগুলো খাওয়া কমপ্লিট করব। আর স্ত্রীর জন্য আমি আজকে কিন্তু একটু ভাত আর ডাল সিদ্ধ করে এনেছিলাম, আর একটা ডিম সিদ্ধ এনেছিলাম। মা এখানে আলুর দম এনেছিল, ওখান থেকেই একটা আলু দিয়ে ওকে খাইয়ে দিয়েছি। তো পেটটা অনেকক্ষণ টাইট থাকবে, আমারও কোনো চিন্তা থাকবে না। আর এদিকে কাকিমা কিন্তু কলা খেতে ব্যস্ত। এখন এদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এরা সবাই এখন কলা খাচ্ছে। আমি ওটা একদমই পছন্দ করি না, ওটাকে যতটা পারি এড়িয়ে যায়। আর এদিকে আমি চাউমিনটা খেয়ে নিই। চলো আমার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, এরা সবাই আমার জন্য অপেক্ষা করছে, দেরি হলে আমার উপর মুখ করবে। তো চলো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। তো ঝটপট খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি কিন্তু টিকিট কাউন্টারের সামনে। ওরা ওদিকে গোছাচ্ছে, আমি মৌ আর কাকিমা চলে এসেছি টিকিট কাটতে। তো চলো টিকিটটা আগে কেটে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আচ্ছা, টিকিটের ব্যাপারে ডিটেলসে কিছু বলে দিই। এখানে কিন্তু শো দেখার টাইম সন্ধ্যে 6টা থেকে 7টা, আবার 7টা থেকে 8টা, দুটো টাইম হয়। আর সেটার টিকিটের দাম হচ্ছে 100 টাকা। আর নর্মাল মিউজিয়াম ঘোরার জন্য হচ্ছে 30 টাকা করে। আর যারা 5 বছরের নিচে আছে তাদের কিন্তু হাফ টিকিট মনে হয়।
তো সেটা একবার তোমরা কাউন্টারে জেনে নিতে হবে। তো চলো, টিকিট আমাদের কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ হাতে চলে এসেছে টিকিট। আমি এখানে 3টে টিকিট কেটেছিলাম। আমরা জাস্ট ঘুরবো, কোনো রকম শো দেখবো না এখানে, সেই জন্য 90 টাকা নিয়েছে। দেখতেই পাচ্ছ 30 টাকা করে 90 টাকা নিয়েছে 3 জনার। তো চলো দেরি না করে এবার আমরা ভেতরে ঢুকে যাই। সবাই টিম বেঁধে আসছে। যতবার আমরা এখান দিয়ে বাসে করে যেতাম না, ততবার এই জেলখানাটা দেখতাম। বাট এটা যে মিউজিয়াম জেলখানায় তৈরি হবে সেটা কিন্তু কখনো ভাবতে পারিনি। শুধু ভাবতাম যে এই পাঁচিলের ওপারে কত না অপরাধীরা আছে, অনেকেই আছে, তো সেটা ভাবতাম। অনেকে দেখা করতে আসতো, সেটাও আমরা দেখতে পেতাম। তো ফাইনালি এখন সেই জেলের মধ্যে আমরা ঢুকতে চলেছি, ওখানে কীরকম কী জিনিস আছে সেটা দেখার জন্য। তো চলো, একটা খুবই এক্সাইটেড আমরা। আর এখানে কিন্তু প্রত্যেকের ব্যাগ চেক হচ্ছে, ছোট ছোট ব্যাগও চেক হচ্ছে, যাতে কোনো খাবার নিয়ে না ঢোকা যায়। আর ব্যাগগুলো মানে খাবারের ব্যাগ এখানে রাখতে হবে, এই ঘরেতে রেখে তারপরে তোমাদেরকে ঢুকতে হবে। এখানে ঢুকতেই কিন্তু একটা হালকা স্বাধীনতা দিবসের গান চলছিল, আর সেই রকম ধরনের যেন একটা ফিলিংস চলে আসছিল সবারই মধ্যে। ঢুকতেই কিন্তু ম্যাপ দেওয়া আছে, কোথায় কিভাবে গেলে কোনটা দেখে কিভাবে বেরোবে সবকিছু ডিটেলসে দেওয়া আছে। তাছাড়াও চারিদিকে সিকিউরিটি গার্ড বসে আছে, তোমরা চাইলে জিজ্ঞাসা করে সেই বুঝেও যেতে পারো। তো চলো, আমরা এখন কিন্তু ঢুকছি স্ট্রিট নম্বর 5-এ। ঢুকে কিন্তু কিছুটা হেঁটে আসতে হবে, তারপরে তোমরা এই বোর্ডটা দেখতে পাবে। এখানে আছে ফাঁসির মঞ্চ, নেহেরু কক্ষ, নেতাজি কক্ষ, চিত্তরঞ্জন দাসের কক্ষ। তো চলো আগে এগুলো দেখে নিই, আর তোমাদেরও দেখাবো, সঙ্গে থাকো কিন্তু, একদম কিন্তু স্কিপ করো না। তো সবাই ছাড়াছাড়ি হয়ে গেছে, যে যার মতন ঢুকে গেছে। মা এখানে আমার জন্য ওয়েট করছে, আসলে আমি ভিডিও করছি তো ওই জন্য একটু লেটই হচ্ছে। তো প্রথম ঢুকছি আমরা ফাঁসি মঞ্চ, ঠিক আছে চলো। ফাঁসি দেওয়ার আগের মুহূর্তে কিন্তু এই কক্ষে রাখা হতো, মানে যাদের কালকের ফাঁসি হবে তাদের কিন্তু ঠিক আজকে রাত্রে এই কক্ষে রাখা হতো। তাদের ইচ্ছে পূরণ করা হতো, ভালো মন্দ খাবার দেওয়া হতো, এমনকি তাদেরকে গীতা পাঠও করানো হতো। তারপরেই কিন্তু ফাঁসির কাঠে ঝোলানো হতো। আর তার পাশেই রয়েছে কিন্তু ডেড বডি, যেখানে পোস্টমর্টম করা হতো। ওদিকে ফাঁসি দেওয়ার পরেই কিন্তু এই ঘরে নিয়ে চলে আসা হতো ডেড বডি পোস্টমর্টমের জন্য। চলো আরেকটু এগিয়ে গেলে কিন্তু আমরা দেখতে পাবো ফাঁসি মঞ্চ। এখানেই কিন্তু অনেক বীরেরা আমাদের দেশের জন্য হাসি মুখে প্রাণদান করেছেন। আর নিচের এখান দিয়েই বডি নিয়ে আসা হতো, আর সোজা নিয়ে চলে যেত কিন্তু ওই চেরাই ঘরে। আর এই জায়গাটা ভালো করে খেয়াল করলে দেখা যাবে যে এখানে কিন্তু দুটো দড়ি ঝোলানো আছে, এখানে কিন্তু জোড়া ফাঁসিও দেওয়া হতো। আর যে এই লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংয়ের মধ্যে যেসব অপরাধীরা থাকতেন তাদেরকে কিন্তু জোর করে এই ফাঁসির পুরো প্রসেসটাই দেখানো হতো, যাতে ওরা ভয়তে অপরাধের কথা স্বীকার করে আর শুধরে যায়, যাতে পরবর্তীকালে আর সেরকম কোনো অপরাধ না করতে পারে। ফাঁসি মঞ্চ থেকেই বেরিয়ে তার অপোজিটেই ছিল নেতাজি কক্ষ, বিধানচন্দ্রের কক্ষ, আরও অনেকের কক্ষ। তো চলো সেই ঘরগুলো আমরা একটু দেখে নিই। দুটো ইট দিয়ে যে রাখা না, ওটা ছিল বাথরুম। বাথরুমের জন্য ওই ব্যবস্থাটাই ছিল জেলের ভেতরে। আর এই যে দেখা যাচ্ছে, এটা কিন্তু লক সিস্টেম, মানে ওখান থেকে এসে এদিকে লক করা হতো, যাতে অপরাধীরা হাত না বাড়িয়ে লক খুলতে পারে। তাহলে ভাবো তো, আমাদের দেশের মানুষদের উপর ইংরেজরা কতটাই না অত্যাচার করে গেছে।
ডক্টর বিধানচন্দ্র রায়কেও কিন্তু এই কক্ষেই থাকতে হয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকেও কিন্তু এই কক্ষেই রাখা হতো, এই কারাগারেই উনি বন্দী ছিলেন। তবে কিন্তু এই কক্ষের থেকে অন্য কক্ষগুলো আলাদা। এই কক্ষের রংটা পুরো ছিল কালো, শুধু লাইট জেলে রেখেছিল বলে আমরা এখানে কিছু ছবিগুলো দেখতে পাচ্ছিলাম আর তোমাদেরকেও দেখাতে পারলাম, না হলে কিন্তু এটা পুরো একটা অন্ধকার কারাগার। এবারে আমরা চলে এসেছি স্ট্রিট নাম্বার 6। কিছুটা এগিয়ে এলে কিন্তু এখানে দেখা যাচ্ছে নেহেরু কক্ষ। তো চলো আমরা ভেতরে ঢুকে দেখে নিই। যেহেতু আমি ভিডিও করছি তাই পিছনে পড়ে গেছি, আর তাছাড়া কিন্তু আমাদের পুরো টিম ইন্দিরা গান্ধীর সামনে দাঁড়িয়ে আছে। শ্রী কি বুঝছে জানি না, কিন্তু খুব মজা পাচ্ছে। এখানে এত গাছপালা, খোলামেলা জায়গা, তো তাই। তো যাই হোক, চলো আমরা ইন্দিরা গান্ধীর ব্যাপারে কিছু কথা জেনে নিই। ইন্দিরা গান্ধী ছিলেন কিন্তু জওহরলাল নেহেরুর মেয়ে। জওহরলাল নেহেরু যখন এখানে বন্দী ছিলেন তখন করে ইন্দিরা গান্ধী এখানে এসে বাবার সাথে দেখা করে যেতেন। তো সেটারই একটা স্মৃতি কিন্তু এখানে রাখা আছে। জওহরলাল নেহেরুর কক্ষের পাশেই কিন্তু আরো কিছু এরকম ধরনের কক্ষ ছিল। নেহেরু কক্ষ থেকে একটু হেঁটে গেলেই কিন্তু আমরা পেয়ে যাব গুদাম ঘর, মানে একটু বড় কক্ষ, যেখানে রাখা হতো এখানে থাকা বন্দি মানুষদের জন্য নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস। এখন সেটা কিন্তু লাইব্রেরিতে পরিণত হয়েছে। আমি আর শ্রী কিন্তু এই জায়গাটাতে দাঁড়িয়ে ফটো তুলেছিলাম, আর এখানে কিন্তু পুরো গ্রুপ মিলে ফটো তোলা হয়েছিল। গুদাম ঘর থেকে বেরিয়ে কিন্তু আমরা কিছুটা হেঁটে এলেই পেয়ে যাচ্ছি স্ট্রিট নাম্বার 1। একদম মিডিল পোর্শনেই কিন্তু রয়েছে ওয়াচ টাওয়ার। এগুলো তো ঘুরবো, কিন্তু তার আগে দরকার এতক্ষণ ঘোরার পরে একটু ওয়াশরুম যেতেই হবে। তো তার জন্য চলো আগে ওয়াশরুমে যাওয়া যাক। ঠিক লাইব্রেরির পিছনটাতেই ছিল ওয়াশরুম, আর তার পাশেই আছে কিন্তু তাঁতকল। তো চলো তাঁতকলটা একবার ঘুরে দেখা যাক। এখানে যারা বন্দি থাকতো তাদেরকে দিয়ে কিন্তু ঠিক এইভাবেই তাঁতের কাজ করানো হতো। তাঁত ঘরের পাশেই কিন্তু ছিল ওয়াশরুম। আমরা এখন ঠিক চলে এসেছি কিন্তু ওয়াচ টাওয়ারের সামনে। এখানে নিচে একটা ঘর আছে, তো সেই ঘরে ঢোকার আগেই আমরা দেখতে পাচ্ছি এখানে এক ইংরেজ স্বাধীনতা সংগ্রামীর উপরে কিন্তু চাবুকের আঘাত করে চলেছেন। এই কক্ষে ঢুকতেই কিন্তু দেখা যাচ্ছে আন্দামান সেলুলার জেল। এই জেলটার নাম শুনেছি আমরা সবাই, অনেকেই আমরা কিন্তু এটা কালাপানি নামে জানি। প্রজেক্টরের সাহায্যে কিন্তু এই রুমে সেলুলারের জেলটা দেখাচ্ছিল। তারপরেই কিন্তু আমরা ওয়াচ টাওয়ারের ওপরে ওঠার জন্য লাইনে দাঁড়িয়ে গিয়েছিলাম। বেশ ভালোই একটা লম্বা লাইন পড়ে গিয়েছিল। তখনকার দিনে যেহেতু সিসিটিভি ক্যামেরা ছিল না, তার জন্য ঠিক জেলের মাঝ বরাবরে কিন্তু করা হয়েছিল এই ওয়াচ টাওয়ার, যেটার সাহায্যে পুরো জেলটাকে কিন্তু নজরবন্দি করে রাখা হতো। যেহেতু আজকের বেশ ভালোই ভিড় ছিল, সেই জন্য উপর থেকে আমাদের ভালো করে ভিডিও করতে দেয়নি। ভিতরে গিয়েও কিন্তু খুব একটা দাঁড়াতে দেয়নি। কেউ যদি দাঁড়িয়ে যাচ্ছিল তাকে খুব বকা দিচ্ছিল। তো আমি যা হোক করে জাস্ট হালকা একটা ভিডিও করে নিয়ে বেরিয়ে এসেছি। এখানে যে কতটা কষ্টে তারা থাকতো সেটাই তুলে ধরা হয়েছে। ওয়াচ টাওয়ার থেকে বেরিয়েই আমরা চলে এসেছি 1 and 2 সেলে। এখানে কিন্তু সেরকম কিছুই ছিল না। ভিতরে ছোট ছোট কক্ষগুলো ছিল, যেখানে সবাই ঢুকে একটু ফটো, সেলফি, ভিডিও এগুলোই নিচ্ছিল। আর তার সাথে কিন্তু অনেকেই গাছের তলায় বসে একটু রেস্ট করছিল।
তারপরেই আমরা চলে এসেছিলাম কিন্তু পুলিশ মিউজিয়ামে। এখানে কিন্তু রাখা ছিল বন্দুক, বোমা, নানা ধরনের অস্ত্র সংগ্রহ করে রাখা ছিল, যেগুলো আগেকার দিনে ব্যবহার করা হতো। এগুলো দেখতে খুব একটা এদের ভালো লাগছিল না, তাই না দেখে আর এখানে ওরা বসে একটু রেস্ট নিচ্ছিল। সবই ছিল একই ধরনের জিনিস, তাই ওরা এখানেই বসে পড়েছিল। আর শ্রী, ও তো দৌড়াদৌড়িতে ব্যস্ত, ওকে কেউ কি খুঁজে পাচ্ছে? কোথায় কোথায় না চলে যাচ্ছে একা একা। এখানে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ বসে একটু রেস্ট নিচ্ছিলাম। আসলে সবাই তো গেছে বয়স্ক, বুঝতেই পারছো, কারোর অত এনার্জি নেই হাঁটার মতন। আর আমিও একটু এদের সাথে একটু খেলাধুলা করে বেশ একটু মজা করে নিলাম। অনেকক্ষণ নিজের ভিডিও করা হয়নি, ফোনটা একটু দুষ্টুর হাতে ধরিয়ে দিয়ে আমি একটু শ্রীর সাথে খেলা করে নিলাম। তবে আজকের আমার আর শ্রীর ড্রেস কিন্তু একদম ম্যাচিং ম্যাচিং ছিল, তাই না? মাঝখানে মাঝখানেই কিন্তু ম্যাপ দেওয়া আছে, কোথায় কোন দিকে কি পড়ছে সেটা কিন্তু বুঝতে আমাদের কোনো অসুবিধাই হবে না। তো চলো এবারে আমরা চলে যাব কিন্তু ঐতিহাসিক কক্ষ। এই সেলটা রয়েছে কিন্তু একদম আগের অবস্থাতেই, নতুন করে কোনো রং মেরামত কিছুই করা হয়নি। ঢুকলেই কিন্তু গায়ে শিহরণ দিয়ে উঠবে যে আগেকারের ভারতীয়দের উপরে ব্রিটিশরা কতটাই না অত্যাচার শাসন করে গেছে, তার নমুনা আমাদের চোখের সামনেই কিন্তু রয়েছে কিছু। এগুলো দেখে চলো ভিতরে ঢোকা যাক। ভিতরে ঢুকতেই যেন মনে হলো পুরো সেই সিনেমার মতন দেখাচ্ছে। সিনেমাতেই দেখাচ্ছিল এগুলো, কখনো সামনে রিয়েলিটি কখনো দেখা হয়নি, যদি না আলিপুর জেলটা মিউজিয়ামে পরিণত হতো। তো ভিতরে ঢুকে সেম সেরকমই জিনিস দেখা গেল। ছোট ছোট বেদি করা আছে, সেখানেই অপরাধীরা বসে শুয়ে দিন কাটাচ্ছে। এখানে রয়েছে একসাথে প্রায় 12-15 জনের মতন অপরাধী, আর তার সাথে রয়েছে কিন্তু একটা ছোট্ট বাথরুম। গায়ে সাদা কালো ডোরাকাটা জামা, মাথায় সাদা কালোর মধ্যে টুপি, আর বেদিগুলোর মধ্যে রাখা আছে একটা করে কম্বল আর একটা করে থালা। ব্যাস, এটাই জীবন। পিছনে দেয়ালগুলো থেকে যেন চুন খসে পড়ছে। শুধু যে এখানে পুতুলগুলো ছিল তা কিন্তু না, তার সাথে কিন্তু সাউন্ড সিস্টেমও চলছিল। এখানে পুরো সাউন্ডেই বোঝাচ্ছিল এই মানুষ দুটো খুবই অসুস্থ, মানে একজন অসুস্থ আর একজন কিন্তু আর একজনকে ভরসা দিচ্ছে, হ্যাঁ আমরা এখান থেকে বেরোতে পারবো, এরকম কিছুই বলছিলেন। আর সামনে দেখা যাচ্ছিল একজন স্নান করে উঠে দাঁড়িয়ে আছেন, আর 3 জনে মিলে কিছু রান্না করছেন। আর কিছু অপরাধী জানলার ফাঁক দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আর এই দৃশ্যটা সত্যি কিন্তু পুরো সিনেমা ছিল। সর্দার বলে থাকে না এক একজন, সেরকমই একজন আছে, আর 2-3 জন গা হাত পা টিপে দিচ্ছে। চলো এই সেলের বাইরেটা এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। দেখেই মনে হচ্ছে যে এটা কিন্তু পুরো সেই আগের মতনই রয়েছে, কোনো রকম এটাকে রিপেয়ারিং করা হয়নি।
ঠিক ওর গায়ে ছিল আর একটা সেল। তো ওটাতে আমরা ঢুকে পড়লাম আর দেখতে পাচ্ছি এরকম ঠিক একটা বড় হল ঘর। তবে এটা হল ঘর না, এটা কিন্তু জেনারেল রুম। মানে যে কোনো অপরাধীদের এখানে নিয়ে এসেই প্রথমে রাখা হতো, তারপরে সাজা শোনানোর পর অন্য অন্য সেলে পাঠিয়ে দেওয়া হতো। সেই জন্যই কিন্তু এটা অনেকটাই বড়। ঠিক এর জানলা দিয়ে দেখা যাচ্ছে ওদিকের পুরনো সেলটা, যেটা পুরো একদম আগের মতনই রয়েছে। এবারে চলে এসেছি আমরা স্ট্রিট নম্বর 7। আমরা চলে এসেছি কিন্তু প্রদর্শনীয় কক্ষ। এখানে প্রজেক্টরের দ্বারাতে সাউন্ড সিস্টেমের সাহায্যে স্বাধীনতা সংগ্রামীর কিছু কাহিনী দেখানো হচ্ছে। চলো আমরা সেটাই দেখে আসি। 1908 সালে 32 নম্বর গোলাঘাট রোডে অভিযান চালিয়ে 14 জন সাহসী দেশপ্রেমীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে রুজু করা হয় মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলা। আজ আপনি যেখানে বসে আছেন, এখানে 30 জন সাহসী বিপ্লবীরা কারাগারের চাপ দিয়ে থাকতে পারে, কিন্তু দেয়াল কখনো বিপ্লবকে থামাতে পারে। বিপ্লব ঝড়ের মতো ছড়িয়ে পড়েছিল, চার বিপ্লবীদের জেল ভাঙার পরিকল্পনা ছিল। এই উপলক্ষে কারাগারের মানচিত্র তৈরি করা হয়েছিল। এই সুন্দরবনে উত্তরের প্রাচীরে একটি পাটের গুদাম এবং রান্নাঘর ছিল। উত্তরের প্রাচীর থেকে বন্দীদের যাওয়ার পথ পরিষ্কার প্রস্তাব ছিল, যেখান থেকে সহজেই পালানো সম্ভব। গুপ্ত এজেন্সির দ্বারা গোপনে বালিশে লুকিয়ে রাখা সামরিক স্তর আমরা এখন চলে এসেছি আলিপুর জেল হাসপাতালে, যেটা এখন আর হাসপাতাল নেই, এটা এখন তৈরি হয়ে গেছে এক্সিবিশন হলে। আমার ভিডিও করতে করতে আস্তে আস্তে দেরি হচ্ছিল বলে তাই সবাই একটু বসে রেস্ট নিয়ে নিল। তো চলো এবারে ভিতরে ঢোকা যাক। ঢুকতেই সামনে পেয়ে গেলাম এই বোর্ডটা। বুঝতে পারলাম যে এটা ছিল তো হসপিটাল, সেটা তো তোমাদেরকে আগেই বলেছি। আর রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যা যা পুরস্কারে পুরস্কৃত হয়েছিল সেগুলোই সবকিছু কিন্তু এখানে সুন্দর করে একটা গ্যালারিতে সাজানো আছে। বেশ সুন্দর লাগছিল কিন্তু। তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল
থেকে বেরিয়ে এসে একটুখানি হেঁটে গেলেই দেখতে পেয়ে গেলাম লাইব্রেরি, আর ওখানে স্ক্রিনে চলছে কিছু ফটো ভিডিও, যেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর ছিল কিছু বইয়ের সম্ভার। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়ি এমন কালো মেঘে, তার পাখির ডাকে ঘুমিয়ে ওঠি পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্ম। লাইব্রেরি থেকে বেরিয়ে এসে আমরা তার পাশের কক্ষে ঢুকে গেলাম। সেখানে ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ দেব পরমহংস, এরকম আরো কিছু মনি ঋষিদেরকে নিয়ে তৈরি হয়েছে কিন্তু একটা গ্যালারি। এই বোর্ডে কিন্তু লেখা আছে প্রথম তলায় আর দ্বিতীয় তলায় কি কি আছে। প্রথম তলা তো আমাদের ঘোরা হয়ে গেছে, তো চলো দ্বিতীয় তলায় কি কি আছে সেটা একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। অরবিন্দু ঘোষের প্রতি শ্রদ্ধাঞ্জলি, 2 নম্বরে আছে বিপ্লবীদের গল্প, 3 নম্বরে আছে ভারতের মুক্তি সংগ্রামে বাংলা, 4 নম্বরে আছে কারারই লৌহ কপাট, আর 5 নম্বরে আছে বাংলার মহিলা স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। তার পাশেই দেওয়া আছে কিন্তু একটা বড় পিস্তল। এটা কিন্তু দীনেশ গুপ্ত ব্যবহৃত পিস্তলের অনুসরণে তৈরি করা হয়েছে। তো চলো আমরা এবার উঠে যাব কিন্তু দোতলাতে। দোতলাতে উঠে আমরা যে কক্ষে ঢুকে গিয়েছিলাম প্রথমে, সেই কক্ষে ছিল শ্রী অরবিন্দের জীবন কাহিনী, কিভাবে উনি বিদ্রোহী থেকে একজন ঋষি হয়ে উঠেছিলেন। সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। এবারে আমরা চলে এসেছি রুম নাম্বার 201-এ। এখানে আছে ভারতের মুক্তি সংগ্রামে বাংলা। এখানে আছেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, এরকম অনেক মনি ঋষিদেরকে নিয়ে একটা গ্যালারি তৈরি হয়েছে। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি। খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। স্বাধীনতা সংগ্রামে শুধু ছেলেরাই কিন্তু এগিয়ে আসেনি, অনেক ভারতীয় মহিলারাও এগিয়ে এসেছিলেন। সেই রকম কিছু মহিলাদেরকে নিয়েই এই গ্যালারিটা তৈরি করা হয়েছে। সন্ধেবেলা যে শোটা হয় সেটা হচ্ছে এইখানেই দেখানো হয়। শোয়ের জন্য আলাদা করে টিকিট কাটতে হবে, টিকিটের মূল্য কিন্তু 100 টাকা। আর শো শুরু হয় সন্ধে 6টা থেকে 7টা পর্যন্ত, দুটো টাইম হয় শুনেছি, আবার 7টা থেকে 8টা পর্যন্ত। আমাদের সবার কিন্তু মিউজিয়াম ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আমরা সবাই এক জায়গায় মিট করে নিয়েছি। এবারে কিছু না খেলে না একদম, তো চলো এই ভিতরের খাবারের দোকানগুলোতে ঢুকে দেখলাম যে খুব বেশি যে হাইফাই দাম তা কিন্তু একদমই না, মোটামুটি দাম ঠিকই আছে। তো তোমরা চাইলে এখান থেকে অবশ্যই খেতে পারো, কিন্তু আমরা যেহেতু এতজন গিয়েছিলাম তার জন্য তোমরা প্রথমেই দেখেছো আমরা বাইরে খাওয়া দাওয়া করেছি, মানে যে যার বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম।
প্রথমে খাওয়া দাওয়া করেই তারপরে ঢুকেছি। তো সেই জন্য এখান থেকে শুধু আমরা আইসক্রিমটাই খেলাম। তবে এইসব জায়গায় একা এলে কিন্তু ভালো লাগে না, বেশ অনেকে মিলে একসাথে এলে খুবই আনন্দ হয়। বেশ একটা ছোটখাটো পিকনিক মতন হয়ে গেল। সবার বাড়ি থেকে খাবার এনে বাইরে বসে আলাদা করে খাওয়া দাওয়াও হলো, এদিকে ঘোরাও হলো, আর ভিতরে ঢুকে এই একটু আইসক্রিম খাওয়া হলো আর কি, ব্যাস। কোমরে হাত দিয়ে করো। কোমরে হাত দিয়ে, কোমরে হাত দিয়ে। এই এই বলতে নেই। হয়েছে, চলো এবার, অনেক হয়েছে। চলো চলো, টাটা করে দাও, টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও। ফটো, হ্যাঁ টাটা করে দাও, টাটা করে দাও। চলো চলো চলো, টাটা, চলো। হাই হাই, চলো, আমরা এখানেই থাকি। ফাইনালি আলিপুর মিউজিয়াম আমাদের ঘোরা কমপ্লিট হলো। আর লাস্টে তো দেখেছো, আমরা প্রত্যেকে বসে একটু খাওয়া দাওয়া করলাম, মজা করলাম, গল্প করলাম, আর তার সাথে শ্রী কিন্তু খুব আমাদেরকে এন্টারটেনমেন্ট করেছে। তো আমি যেটুখানি বুঝলাম, এটা ঘুরে আর দেখে সব থেকে বড় জিনিস হচ্ছে হাতে সময় নিয়ে আসতে হবে প্রত্যেকে, ছোট থেকে বড়, এখানে কিন্তু প্রত্যেকেরই আসা দরকার। এখানে কিন্তু সত্যিই ঢুকলে সবকিছু একটা অনুভব করা যায়, যেটা তোমরা এলেই বুঝতে পারবে। আর এখানে যেরকম আমাদের স্বাধীনতা সংগ্রামের অনেক বড় বড় বিপ্লবীরাও ছিল, সেরকম কুখ্যাত বিখ্যাত নামকরা পুরাধিরাও কিন্তু এই জেলেতেই ছিলেন। তো চলো, আজকের মতন ভিডিওটা কিন্তু এইটুখানি। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।